আসসালামু আলাইকুম। আমাদের হেপাটোলজি 4th লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম লিভার সেল, এই লিভার সেলের এই টপিক আমরা শুরু করেছিলাম এবং এটার কনসেপ্ট টোটালি আমরা ক্লিয়ার করেছিলাম যে জোন 1-এ কী কী চেঞ্জ হয় বা কোন ইনজুরি কোন জায়গায় কমন, এবং জোন 3-র ক্ষেত্রে কী কী ফিচার পাওয়া যাচ্ছে এবং কোন ইনজুরিগুলো কমন। তা আজকে এর পরবর্তীতে আমাদের যে বেসিক ফোকাস এটা হলো হেপাটোসাইট, লিভারের যে সেলগুলো আছে এই সেলকে কোথায় থাকতেছে এবং এখান থেকে কী কোশ্চেন আসতেছে। ফার্স্ট অফ অল আমাদের স্টিলেট সেলটা সুপার ইম্পর্ট্যান্ট, কারণ স্টিলেট সেল কিন্তু আমাদের লিভার ফাইব্রোসিসের জন্য মেইনলি দায়ী। তো এটা আমাদের জানতে হবে ফার্স্ট স্টিলেট সেলের আসলে কাজগুলো কী। এখানে অনেক কাজ আছে, যদি একটু গুছিয়ে পড়া যায় পয়েন্ট আউট করে নিলে ইজি হবে। যে ফার্স্ট অফ অল স্টোর ভিটামিন এ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেগুলেটিং লিভার ব্লাড ফ্লো। তাহলে ভিটামিন এ স্টোর করতেছে স্টিলেট সেল এবং লিভারের যে ব্লাড ফ্লোটা আছে এটা রেগুলেশন করে। দেন ডিফেন্স অ্যাগেনস্ট প্যাথোজেনের অ্যাগেনস্টে একটা ডিফেন্ট মেকানিজম আমাদের দিচ্ছে, এবং প্রিকারসর অফ সিরোসিস, এটা সিরোসিসের জন্য মেইনলি দায়ী। তো এখানে স্টিলেট সেলের কাজগুলো আমাদের পড়তে হবে। দেন নিচে যে ফিগারটা আছে এখান থেকে পড়তে হবে লোকেশন অফ সেল, কোন সেল কোথায় থাকে এটা পড়তে হয়। ফার্স্ট অফ অল 3 ধরনের সেল আমরা স্পেস অফ ডেসিতে দেখতে পাই। এখানে 3 ধরনের সেল ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল স্টিলেট সেল, যেটা তারকা আকৃতি স্টিলেট সেল, ন্যাচারাল কিলার সেল অ্যান্ড টি লিম্ফোসাইট। তো এখন এই তিনটা স্টিলেট সেল বা ইটো সেলের আর একটা নাম স্টিলেট সেল, ন্যাচারাল কিলার সেল অ্যান্ড টি সেল, এই তিনজনের লোকেশন হলো স্পেস অফ ডেসিতে। এরপর সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম, যেটা এই সাইনোসয়েডাল এন্ডোথেলিয়ামে থাকে নিচেরগুলো। এই যে সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম যে সেলগুলো আছে, সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম বরাবর আছে সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম সেল। আর যখন এটা ক্রস করে আমরা সাইনোসয়েডাল লুমেনে চলে গেলাম, লুমেনের ভিতরে পিএমএন, এটা আমরা অনেকে পরিচিত, কিন্তু পিএমএন মানে হলো পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। এরপরে বি সেল, মনোসাইট এবং কাফার সেল, বা অনেকে কুফার উচ্চারণ করি। তো এই সেলগুলো আমাদের থাকতেছে সাইনোসয়েডাল লুমেনে, এই তিনটে থাকতেছে স্পেস অফ ডেসিতে, এবং ঠিক এন্ডোথেলিয়াম বরাবর সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম সেল। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের লোকেশন পড়তে হবে। এরপর ব্লাড সাপ্লাই, আমরা জানি যে লিভারের ব্লাড সাপ্লাইয়ে কিন্তু কিছুটা পিকুলারিটি আছে। ফার্স্ট অফ অল যে আমরা জানি যে মেইন সাপ্লাইটা পাচ্ছি কিন্তু পোর্টাল ভেইন থেকে, বলা হচ্ছে যে 50 to 90%। তাহলে বাকি যে অ্যাভারেজ 20% আছে সেটা হলো হেপাটিক আর্টারি থেকে পায়। তো এখানে কিন্তু ডুয়েল সাপ্লাই চলে আসলো। ঠিক একইভাবে লিভার, লাং, এরকম যাদের ডুয়েল সাপ্লাই আছে তাদের কিন্তু ইসকেমিক ইনজুরি রেজিস্ট্যান্সিটা বেশি, কারণ স্বাভাবিক যে তার ডুয়েল সাপ্লাই আছে, একটা যদি হ্যাম্পার হয় তার সাপ্লাইটা কন্টিনিউ করার জন্য তার অল্টারনেটিভ পাথওয়ে আছে। এই জন্য লিভার, লাং, আমরা তো জানি যে লাংয়ের ক্ষেত্রেও কিন্তু ডুয়েল সাপ্লাই, এদের ইসকেমিক ইনজুরিটা একটু রেজিস্ট্যান্ট। বাইল সিস্টেম অ্যান্ড গল ব্লাডার, এটা মোটামুটি তুলনামূলক একটু কঠিন আছে বাইল সিস্টেম এবং গল ব্লাডার। তবে এখান থেকে ফার্স্ট অফ অল জানতে হবে যে কমন বাইল ডাক্ট যেটা আছে এটা 5 সেন্টিমিটার লং এবং 4 থেকে 6 মিলিমিটার ওয়াইড, এটা কিন্তু সেন্টিমিটার, এবং ওয়াইড যেটা এটা হলো মিলিমিটার। এবং এখানে আরেকটা ইনফরমেশন জানতে হবে যে সিবিডি বা কমন বাইল ডাক্টের যে ব্লাড সাপ্লাইটা আসে এটা মূলত রাইট হেপাটিক আর্টারি থেকে। তাহলে কমন বাইল ডাক্টের সাপ্লাই আসে রাইট হেপাটিক আর্টারি থেকে। আর ওয়াইড আমরা বললাম 4 থেকে 6 মিলিমিটার, তবে আলট্রাসাউন্ডে যদি 10 মিলিমিটারের বেশি হয় তাহলে বুঝতে হবে যে কোনো অবস্ট্রাকশন আছে। এটা জাস্ট একটু ক্লিনিক্যাল ইনফরমেশন জানতে হবে। অ্যান্ড কমন বাইল ডাক্ট মানে সিবিডি প্রেশার ইজ মেইনটেন্ড বাই রিথমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য স্পিংটার অফ ওডি। স্পিংটার অফ ওডি যেটা ছিল এটার রিথমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের কারণেই কিন্তু এর ভিতরে প্রেশারটা মেইনটেন হচ্ছে। এই চিত্রটা ইম্পর্টেন্ট, 5 স্টার ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে কী, চিত্রটা আসলে কিসে, এটা মূলত হেপাটিক যে ফাইব্রোসিসটা হচ্ছে লিভারের যে ফাইব্রোসিস, এটা আসলে মেকানিজমটা কি। ফার্স্ট অফ অল একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে এখানে আসলে কোন মেকানিজম কাজ করতেছে। এটা হলো হেপাটোসাইট। কোনো কারণে হেপাটোসাইটের ইনজুরি হয়েছে, যদি ইনজুরি হয় এখান থেকে কিছু সাইটোকাইন্স আসে, পারক্সাইড কিছু প্রোডাক্ট বলেছে আইজিএফ, টিজিএফ আলফা, ইজিএফ, মিনিং যদিও দেয়া আছে নিচে, বাট
এই সাইটোকাইন্সগুলো কখন রিলিজ হচ্ছে? যখন একটা হেপাটোসাইট ইনজুরি হচ্ছে। এই সাইটোকাইন্সগুলো কি করে, এই যে একটু আগে বললাম স্পেস অফ ডেসিসতে কোন সেল থাকে? স্টিলেট সেল। এই স্টিলেট সেলটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্টিভেটেড স্টিলেট সেল তৈরি হল। এর পাশাপাশি আমাদের বডির ইমিউন সিস্টেম যেটা বললাম যে কুফার সেল বা কাফার সেল, যেটা এটাও হেপাটিক ইনজুরি বা ভাইরাল কোনো ইনফেকশন হলে এটাও অ্যাক্টিভেটেড হয়। তাহলে আরেকবার একটু রিক্যাপ করি যে ইনজুর্ড হেপাটোসাইট থেকে কিছু সাইটোকাইন্স আসলো, আবার অ্যাক্টিভেট কাফার সেলটাও অ্যাক্টিভেটেড হলো, আর এখানে যে সাইটোকাইন্স রিলিজ করেছে এ মূলত স্টিলেট সেলটাকে আবার অ্যাক্টিভেটেড করে দিয়েছে। এটা অ্যাক্টিভেট হলে এখান থেকে কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে যারাই আলটিমেটলি আমাদের ফাইব্রোসিসের জন্য দায়ী, যেমন ফাইব্রোজেনেসিস TGF বিটা 1 মানে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা 1, ম্যাট্রিক্স ডিজেনারেটিং কিছু ফ্যাক্টর তৈরি হচ্ছে, কেমোট্যাক্সিস হচ্ছে, ভেসো কনস্ট্রিকশন হচ্ছে যেটা পোর্টাল হাইপারটেনশনের জন্য দায়ী, ET1 বা এন্ডোথেলিন 1 তৈরি হচ্ছে, সাইটোকাইন প্রোডাক্ট বা ইন্টারলিউকিন 10 তৈরি হচ্ছে। এই যতগুলো প্রোডাক্ট তৈরি হলো এরা আলটিমেট লিভারের ফাইব্রোসিসের জন্য দায়ী। তাহলে হেপাটিক ফাইব্রোসিসের জন্য মেইন কালপিট হলো আমাদের এই স্টিলেট সেল। হেপাটিক ইনজুরি হলে সাইটোকাইন্সগুলো স্টিলেট সেলকে অ্যাক্টিভেট করলো, এই স্টিলেট সেলই মূলত আমাদের লিভার ফাইব্রোসিসের জন্য দায়ী। এটাই জাস্ট এখানে একটু একটু বা বাংলা ভাষায় বা হ্যাভাজার্ডভাবে লেখা আছে, বাট চিত্রটা পড়লে একটু তুলনামূলক ইজি হয়।